ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অনন্য মামুনের কিছু স্টেটমেন্ট নিয়ে। অনন্য মামুন এমন একটা মানুষ না, নিজে যে কি যোগ্যতা আছে, নিজে যে কি কাণ্ড ঘটিয়েছে জানি না, কিন্তু অন্য সবাইকে নিয়ে তার মানে বড় বড় কথা বলতেই হবে। এবং সে তো নিজেও বোধহয় প্রিন্সের সাথে যুক্ত ছিল, তাই জন্যে এই লোকটাকে রীতিমতো দেখো, কথা সত্যি মিথ্যে এগুলোতে যাব না। ছবি এবারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সো কল্ড ছবি কিন্তু আন্ডার পারফর্ম করেছে। কিন্তু এরকম একটা নিজের ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে এরকম একটা স্টেটমেন্ট এরকম ভাবে দিয়ে দেওয়াটা খুব হতাশাজনক। ভালো লাগে না এভাবে দেখতে, এবং বাইরে থেকে লোকজন এসে খিল্লিই করে যাবে। তো অরণ্য মামুনের স্টেটমেন্ট এটা। এই যে কিছুক্ষণ আগে এই স্টেটমেন্ট দেয় উনি, এবং মানে গতকালকে আর কি এই স্টেটমেন্ট দেয়, এবং এত গালাগালি খায় যে কমেন্ট বন্ধ করে দিতে হয় ওনাকে। তো যাই হোক, তো বাদ বাকি কি বলবো, যাই হোক আগে এটা নিয়ে কথা বলে নি। হ্যাঁ, লেখা হয়েছে, কি লেখা হয়েছে আগে সেটা পড়ি। লেখা হয়েছে, এবার ঈদে একমাত্র ব্যবসা সফল সিনেমা বনলতা এক্সপ্রেস, বাকি কেউ পুঁজি ফেরত পাবে না, সত্য মেনে নিতে হবে। এই কথা বলেছেন, কি বলবো মানে, অন্য মামুন। এবং যিনি তার দরদ ছবিটা পুঁজি ফেরত পেয়েছিল না, আমি জিজ্ঞেস করতে চাই, মেগাস্টার শাকিব খানের দমে তো ওপেনিংটা ফাটিয়ে লেগেছিল। বোধহয় 50 লাখের ওপেনিং ছিল ভাই, কারণ ওটা শাকিব খান পাওয়ার। ঠিক আছে, শাকিব খান বাদ দিয়ে ওই ছবিটা কেউ দেখতে যেত? ছবিটা কিছু ছিল ছবিটার ভিতরে? কি ছিল? আইডিয়াটা ভালো ছিল, এর বাইরে আর কিচ্ছু ছিল না ছবিটার ভিতরে। ছবিটা বানাতে পারেননি জাস্ট। এবার আজকে আপনি প্রিন্স নিয়ে বলছেন, আজকে আপনি ইয়ে নিয়ে দম নিয়ে বলছেন। এবার ডেফিনেটলি আপনি একটা কথা বলুন তো, পুঁজি ফেরত পাক আর না পাক, আপনি এইটুকু তো মানবেন যে প্রিন্স সিনেমাটা সিঙ্গল স্ক্রিনে যে ব্যবসাটা করেছে, সেটা তো হল মালিকরা খুশি তাতে। আরে ভাই, এতগুলো হলে এত এত হাউসফুল দেখলাম এতদিন ধরে। এবার আপনি কি বলতে পারতেন? এই প্রতিটা কথা না, আমার আমার এটা মনে হয় যে আপনারই তো ইন্ডাস্ট্রি, বাইরে থেকে লোকে কাদা ছিটাবে বা বাদবাকি লোকে কাদা, এইভাবে বলার দরকার ছিল না। কিভাবে বলা উচিত ছিল যে এবছর বাংলা ছবির যা অবস্থা, বাংলাদেশের ছবির যা অবস্থা, তাতে এইটুকু বোঝা যাচ্ছে, এত এত ব্রুটাল বা এত অ্যাটাকিং মুডে না বলে এইভাবে বলা যেত, যে তাতে বোঝা যাচ্ছে যে, বা তাতে মনে হচ্ছে যে ছবিগুলো ছবিগুলো পুঁজি ফেরত পাবে, এই লাইনেই যাব না, যে ছবিগুলো আন্ডার পারফর্ম করছে। বাদবাকি ঈদের তুলনায় এবছরে আহ, প্রতিটা বাংলাদেশি ছবি আন্ডার পারফর্ম করছে, এই কথাটা বলা যেতে পারতো। কিন্তু না, আমার মনে হয় যে সেইটা না বলে তিনি কি করলেন, তিনি ওই বনলতা এক্সপ্রেস কালেকশনের পুঁজি ফেরত পাবে এবং বাদবাকি টাকা পাবে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো আমাকে, প্রেশার কুকার ছবিটা কত টাকার বানানো ছবি? বনলতা এক্সপ্রেস যদি এতগুলো স্টার কাস্টকে নিয়ে, সেখানে চঞ্চল চৌধুরী আছে, সেখানে শরীফুল রাজ আছে, আরও অনেকে রয়েছে, তো সেই ছবিটা তো একটা বেসিক, এবং মোশাররফ করিম আছে, তার একটা মানে এতগুলো মেল অ্যাক্টার আছে, ফিমেল অ্যাক্টার অলসো আছে, সাবিলা নুরও আছে বোধহয়। তো এই সব মিলিয়ে তার একটা বাজেট হবে নিশ্চয়ই, মিনিমাম 1 কোটি টাকা তো বাজেট হবেই, মিনিমাম 1 কোটি টাকা আমি বলছি। তো প্রেশার কুকার ছবিটা কত বাজেটে বানানো ছবি? সেটা নিশ্চয়ই এর থেকে কম বাজেটই হবে, কারণ একটাও বড় সুপারস্টার নেই, কোনো বড় স্টারকাস্ট নেই। তো আজকে মানে রাফির ছবিটাকে আপনি ইনক্লুড করলেন না কেন? রাফির ছবিটা তো 87 লাখ টাকা, 86-87 লাখ টাকার কালেকশন করে ফেলেছে, ওটা তো 1 কোটি টাকার কালেকশন মিনিমাম করবেই। ওই ছবিটার তো 50 লাখের কাছাকাছি হয়তো বাজেট হবে। তো ওটা তো মানে পুঁজি ফেরত পেয়েই যাবে, তাই না? তো এটাকে তো আপনি কালেকশন মানে ইনক্লুড করতে পারেন, এবং এই স্টেটমেন্টটাই বা আপনি দিলেন কেন এভাবে? এটা তো কাইন্ড অফ মানুষ বাদ বাকি মানে গোটা ইন্ডাস্ট্রিটাকে বা যতগুলো সিনেমা রিলিজ করে সবাইকে ছোট করা কাইন্ড অফ। ভালো ছবি বানিয়েছে, খারাপ ছবি বানিয়েছে, সেগুলো পরের পয়েন্ট, কিন্তু আপনার ছবি মানে আপনার দেশের ইন্ডাস্ট্রির ছবি চলছে না, এই কথাটা, এটা তো এভাবে বলার দরকার ছিল না। এবার কি হবে বলুন তো? এতদিন ধরে সেলিব্রেশন হয়েছে দেখেছেন, এবার কিন্তু লোকে খারাপ বলবে, এবং সেটা কিন্তু নিতে হবে। অনেক মানুষ খারাপ বলবে অনেকবার, এটা কিন্তু 200% শিওর যে মেগাস্টারের প্রিন্স সিনেমাটা ফ্লপ কি হিট আমি জানি না, কিন্তু আন্ডার পারফর্ম তো করছেই করছে। মানে এটা তো তুফান লেভেলে বিজনেস করছে না, এটা একদম প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই সিনেমাটা কোনো দিন প্রিয়তমা লেভেলে বিজনেস করছে না। তৃতীয় পয়েন্ট হচ্ছে, এই সিনেমাটা কোনো দিন বরবাদ লেভেলে বিজনেস করছে না। ইভেন তাণ্ডব লেভেলেও বিজনেস করছে না। তাণ্ডব ছবিটাও পাইরেসির পরে আন্ডার পারফর্মই করেছে। কিন্তু এটা আপনাকে মেনে নিতেই হবে। এটা আপনি কেন, মানে যে কোনো বাংলাদেশি মানুষ, যে কোনো বাংলা চলচ্চিত্র লাভার, আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যারা ইন্ডাস্ট্রিকে কম বেশি ফলো করেন। প্রিন্স ছবিটার কথা বলছি, মেগাস্টার শাকিব খানের ছবির কথা বলছি। এবার রাক্ষস ছবিটার কথায় আসি। রাক্ষস যে বাজেটে বানানো ছবি, ওটা কোনোদিন পুঁজি ফেরত পেত? আপনার মনে হয় যে ওটা কোনোদিন পুঁজি ফেরত পেত? অসম্ভব ব্যাপার তো। ও তো অসম্ভব জেনেই নেমেছিল এই ইয়েতে। আপনি তো ওই যে একটা কথা আছে না, আমাদের এখানে অঙ্কুশদা বলেছিল যে একটা কথা আছে যে একটা গ্লাসে এতটা এতটা খারাপ রয়েছে আর এইটুকু ভালো রয়েছে।
কে কিভাবে সেটার হেডলাইন করবে এটাই হচ্ছে বিষয়। যে এইটুকু খারাপটাকেও মানে এইটুকু ভালোটাকেও এতটা করে দেখানো যেতে পারে যে এইটুকু ভালো রয়েছে, তো সেটাকেই আমরা বলবো যে একটা গ্লাসের ভেতরে কিঞ্চিত ভালো বেঁচে রয়েছে, সেটাই আমাদের আশার সম্বল। এটা এক রকমের কথা। আর আরেকটা লাইন হচ্ছে যে গ্লাসের ভিতরে কিঞ্চিত ভালো বেঁচে থাকলেও পুরোটাই বাকি পুরোটাই খারাপ, আর কোনো আশা নেই। দুটোর হেডলাইন বুঝতে পারছেন? তো সিমিলার হয়েছে এই লাইনটার ক্ষেত্রে। এবার আপনি বলুন তো, প্রেসার কুকার ছবিটা হিট তো হয়ে যাবে, ওটা তো নয়, ওটার পুঁজি যেহেতু ছোট বাজেটের ছবি। প্রিন্স ছবিটা বড় বাজেটের ছবি। এবার প্রিন্সের রিকভারি পজিশনটা কি? প্রিন্স শুধু তো মাল্টিপ্লেক্স থেকে নয়, প্রিন্স তো সিঙ্গল স্ক্রিনেও চলেছে। এবার সেটা কতটা কালেকশন করেছে, কত টাকার এক্সাক্ট কালেকশন করেছে কেউ জানি না, আমরা সবাই প্রেডিক্ট করে গেছি, এক্সাক্ট কালেকশন জানি না। তো প্রিন্স সিনেমাটা মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গল স্ক্রিনেও ভালো চলেছে, রেন্টাল হাই রেন্টাল পেয়েছে, সব কিছু হয়েছে। তো সেখান থেকে একটা বেসিক টাকা তো এসছে। আরে ভাই, যে বাজেটটা বানিয়েছে, যে বাজেটে ছবিটা বানিয়েছে, সেই বাজেটের কাছাকাছি কালেকশন তো ডেফিনেটলি করে নিয়েছে। তো এটাকে বলা চলে আন্ডার পারফর্ম করা। ছবি ভালো হয়নি বা ছবি কি হয়েছে জানি না, আমরা আন্ডার পারফর্ম করেছে, পাবলিক দেখেনি বা পাবলিক ওই লেভেলে দেখছে না। এটা একরকম কথা, এটা আমরা সবাই বলে গেছি। কিন্তু এরকম অ্যাটাকিং মুডের কথা কিন্তু বলা উচিত না, কারণ আপনার ছবিটাও কিন্তু আপনি বলতেই পারেন আমার ছবিটা তো ঈদে আসেনি, সেই কারণে। যদি ঈদেও আসতো তাও আপনার ছবিটা আন্ডার পারফর্মই করতো, কারণ আপনার ছবিটা এসেছিল তুফানের পরবর্তীতে। আর দরদ ছবিটা অনেক বড় বড় বুকনি মেরেছিলেন আপনি, এই প্যান ইন্ডিয়া রিলিজ, এই হ্যানা এই তেনা, এই প্রমোশন হ্যানা তেনা, অনেক কিছু করে কিছুই হয়নি শেষ পর্যন্ত, তাই না? তো এভাবে বলাটা কিন্তু ঠিক না আমার মনে হয়। এবং রাক্ষস ছবিটা তো আমি বারবারই বলছি যে ওটা বানানোই হয়েছে যে ওটা পুঁজি ফেরত পাওয়া যাবে না, জেনে শুনে বানিয়েছে, অসম্ভব ব্যাপার। মানে তুমি বলো না, যদি রাক্ষস 10 কোটি টাকার ব্যবসাও করে নিত, যদি 20 কোটি টাকার ব্যবসাও করে নিত রাক্ষস সিঙ্গল স্ক্রিন মিলিয়ে, তাও কি ওটার মানে প্রফিটেড হতো? 20 কোটি টাকা ছাড়ো, আমি যদি বলি 20 কোটি টাকা তো সিয়ামের দ্বারা সম্ভব নয়, 15 কোটি টাকা মতন ব্যবসা করলেও কি ওটা পুঁজি ফেরত পেতো? 7.5 কোটি টাকা প্রডিউসার শেয়ার, মানে যা কালেকশন হয় তার হাফ টাকা, সেখানে তো পুঁজি ফেরত পাওয়া ইম্পসিবল ব্যাপার। পসিবল বা নয় তো, তুমি বুঝতেই পারছো তো, ক্লিয়ার তো, ক্লিয়ার উইনার, মানে ক্লিয়ার জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে এইটুকু ক্লিয়ার হয়ে যায় রাক্ষস, প্রিন্স, আমি জানি না প্রিন্স কি হয়েছে, কারণ প্রিন্স যেহেতু সিঙ্গল স্ক্রিন পেয়েছে 133টা হলে, যদি প্রতিদিন কি বললাম 4 থেকে 8 লাখ টাকা করেও কালেকশন হয়, তাহলেও ছবিটা 15 থেকে 20 কোটি টাকার কাছাকাছি কালেকশন করে ফেলেছে ইতিমধ্যে। আর সেটা হওয়াটা খুব একটা অবিশ্বাস্য নয়। জানি না কি হয়েছে না হয়েছে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে প্রথম বক্তব্য। প্রিন্স, রাক্ষস, আর কি আছে? ও দম। দম ছবিটাকে নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য রাখতে পারে, আমি জানি না দমের এক্সাক্ট বাজেট কত। কেউ বলে 10 লাখ, এই 10 লাখ বলছি, কেউ বলে 10 কোটি, কেউ বলে 7 কোটি, কেউ বলে 5 কোটি, কেউ বলে 6 কোটি, জানি না কত বাজেট। কিন্তু দম ছবিটা ভালো মাল্টিপ্লেক্স কালেকশন করেছে, এটা ডেফিনেট। কিন্তু দম ছবিটা যে লেভেলের ল্যান্ডস্কেপ ধরে রেখেছে, সেটা তো বক্স অফিসে সাকসেসফুল ছবি, তো এটাকে কিছু মতেই বলা যায় না, অসম্ভব ব্যাপার। মানে এটাকে তো দেখো, মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করলেই তো হলো না, কালেকশনটাকে রিকভারও তো করে নিয়ে আসতে হবে, যেটা বাজেট। তো এটা তো সত্যি কথা। কিন্তু এই কথাটা বলে একজন বাঙালি হিসেবে বাংলা ছবিকে ছোট করা হচ্ছে বলেই আমার মনে হয়, সেটা দম হোক বা সেটা রাকিব খানের প্রিন্স হোক। আমি জানি সত্যি কথাটা মেনে নিতে হবে, আমি সবাই জানি আমরা। কিন্তু এটা বলা বলা মানে কিছু লোক আসবে হ্যাটা করতে, এই তো এসে আন্ডার পারফর্ম করেছে, ওই তো চলছে না, ওই তো ফ্লপ, এই বলতেই তো আসবে। তো নিজের গায়ে থুতুটা উপরের দিকে আকাশ করে, আকাশে ওরকম গিয়ে থুতু ছেটালে নিজের গায়ে এসেই পড়ে। ঠিক আছে, যাই হোক, আমি এটুকু বলে দিলাম, আন্ডার পারফর্ম অনেক সুপারস্টারের অনেক ছবিই করে, এবং কারুরই ওরকমভাবে দেখতে গেলে মানে হিট তো সবার ছবি কম বেশি হয়ে যায়, মানে সবার ছবি নয়, আমি বলবো সো কল্ড কিছু সুপারস্টারের ছবি হিট তো হয়ে যায়, সো কল্ড কিছু মানে আসেন, কিন্তু আন্ডার পারফর্ম কিন্তু অনেক ছবি করে। ঠিক আছে, এটা খুব সত্যি কথা। তাই আমরা না এই পয়েন্টে এলাম না যে শাকিব খানের ছবি আন্ডার পারফর্ম করছে। ভাই আজকে 2026, আগেও আমি এই কথা বলেছি যে আজকের দিনে কন্টেন্ট ইজ দ্য কিং, অ্যান্ড উইথ মেগা স্টারডাম। মেগা স্টারডাম দিয়ে 10 থেকে 12 কোটি টাকার ব্যবসা হতে পারে এক্সট্রা, কিন্তু কখনো সেটা 100 কোটি টাকা যাবে না। এবং সেটা শাকিব খান নয়, সেটা শাহরুখ খানের ক্ষেত্রেও প্রযোজ্য। শাহরুখ খানের জিরো ছবিটা চলেনি বক্স অফিসে, কারণ শাহরুখ খানের স্টারডাম দিয়ে হলে তাহলে সব ছবি শাহরুখ খানের ব্যবসা করে নিত, চলেনি কিন্তু সেই লেভেলে। তার একটাই মাত্র রিজন, কি রিজন? কারণ ছবিটা ইটসেলফ ভালো নয়। ছবিটা যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি বড় স্টার প্লাস ভালো ছবি হলে একটা তুফান হতে পারে। এবং দয়া করে যে কোনো টিম এই অনন্ত মামুনকে সাইডে রাখুন, কারণ এই মানুষটা আমার কেন জানি না মনে হয় একটু গন্ডগোলে, একটু গোলমেলে। ঠিক আছে, এবং এই কিন্তু যখন তখন জায়গা থেকে মাথায় তুলতে পারে, যখন তখন জায়গা থেকে মাথা থেকে নামিয়ে দিতে পারে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার মনে হয় যে এই ঘটনাকে মানে ওনার যে স্টেটমেন্ট, সেটাকে আমি কিঞ্চিত হলেও সমর্থন করলেও আমি কিন্তু এটাকে মানে এভাবে ওপেনলি বলাটাকে সমর্থন করি না, পছন্দ হয়নি,
একটা পাবলিক প্ল্যাটফর্মে উনি পোস্ট করেছেন, তারপরে কমেন্ট এমন এসছে যে ওনাকে কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হয়েছে। সুতরাং বলাই চলে যে এটা উনি পাবলিক ডোমেনে ছেড়েছেন, সেটাই জন্যই আমি একটা স্টেটমেন্ট রাখলাম এবং আমার খুব খারাপ লেগেছে, ঠিক আছে? কারণ ওই যে বললাম নিজের ইন্ডাস্ট্রিকে নিজে ছোট করে, এমন মানুষ খুব কম দেখেছি, এমন মানুষ সত্যিই খুব কম দেখেছি। কারণ শুধু একটা শাকিব খানকে ছোট তো করা হচ্ছে না, এখানে ছোট করা হচ্ছে প্রত্যেকটা বাংলা মানে চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত মানুষজনদের। যেরকম ধরো আহ, রাক্ষসের টিম বা তারা তো এক্সপেক্ট করে বানায়নি যে ভাই আমরা বিশাল টাকার লগ্নি করবো। এর জন্যই তো রাক্ষসকে আমি স্যালুট জানাচ্ছিলাম, রাক্ষসের টিমকে। প্রিন্সের ক্ষেত্রেও কাইন্ড অফ সব মানে কথাটা সত্যি যে প্রিন্স ছবিটা যেভাবে হুটোপাটা করে বানানো হয়েছে, তাদের ছবিটার যে গুণগত মান ভালো হবে না এবং গুণগত মান ভালো না হলে ছবি যে ব্যবসা করবে না, এটা কোথাও গিয়ে বোঝাই গিয়েছিল। এবং তুমি ভার্ডিক্ট বুঝেই যাবে টিজার লেভেল থেকে, যে টিজার লেভেল থেকেই লোকের একটা নেগেটিভিটি ছিল, হয়ে গেল সেটাই। এবার দেখা যাক, রকস্টারের প্রতি আমাদের ভরসা রয়েছে, দেখা যাক রকস্টার এর থেকে বেটার কিছু হতে পারে নাকি। কিন্তু আবারও বলছি, রকস্টার ছবিটাকে ভালো হতে হবে, গানগুলোকে ভালো হতে হবে। শাকিব খান ওই যে বললাম 10-12 কোটি টাকা টেনে দিতে পারে নিজের নামে, কারণ ওটাই মেগাস্টারের পাওয়ার। কিন্তু তারপরে একটা ছবির বাজেট যখন হেভিলি ইনক্রিজ করে যাবে, খুব স্বাভাবিক বিষয় যে সেটা রিকভার করা পসিবল নয়। তো এটাই হচ্ছে সিনারিও, এটাই হচ্ছে বক্তব্য। এবার এই অননাউনের পোস্ট ঘিরে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। ওই যে বললাম এটাকে ভালোভাবেও বলা যেত, পুঁজি ফেরত পাইনি বা পাবে না এরকম ধরনের স্টেটমেন্ট না দিয়ে বলা যেতে পারতো যে আন্ডার পারফর্ম করছে ছবিগুলো। এটা আমি জিদ্দার একটা ছবি, মানুষ, যে ছবিটাকে জিদ্দার স্ট্রেট কাট বলে আমি ফ্লপ, আমি ফ্লপ। তো আমাকে যদি জিজ্ঞেস করো, আমি কিন্তু সেই সময়ও বলেছি যে ছবিটা যা চলেছে সেই সময় অনুযায়ী দাঁড়িয়ে এনাফ চলেছে, এবং ছবিটার যে সময় সব কিছু মিলিয়ে ছবিটার যা ভার্ডিক্ট, তাতে আমি ওটাকে ফ্লপ বলতে রাজি নয়, আমি বলতে চাই আন্ডার পারফর্ম করেছে। কারণ আম আ বিগ 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 পজিটিভ পার্সন, ঠিক আছে? খুব নেগেটিভ কিছু না হলে আমি নেগেটিভ বলি না। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।